জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। অনির্দিষ্টকালের জন্য নতুন বাজার ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। প্রয়োজনে কাল ঢাকা ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তারা। নিঃস্বার্থভাবে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও বহিষ্কারের সাথে জড়িত সব ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনার দাবিতে সকাল 8:30 থেকে নতুন বাজার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে, তবে সমঝোতা না হওয়ায় এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হয় বেশ কিছু শিক্ষার্থী, তবে শিক্ষার্থীরা এখনও সড়ক থেকে সরেনি। প্রত্যেকটা জুলাই যোদ্ধা এবং তারা প্রত্যেকটা ছবি এখানে দেখতে পারবেন, তারা প্রত্যেকটা জুলাই যোদ্ধা, তাদেরকে দেখে তাদেরকে বহিষ্কার করা হলো। আমাদের বহিষ্কার অবৈধভাবে করা হয়েছে, কোনো রিজন নাই। আমাদের রিজন দেওয়া হয়েছে কি ফেসবুকে পোস্ট করার জন্য, ফেসবুকে কমেন্ট করার জন্য। অনেককে বহিষ্কার করা হয়েছে জাস্ট ইমেইলের রিপ্লাই, বহিষ্কৃত স্টুডেন্টের ইমেইলের রিপ্লাইয়ের সাথে সেম হওয়ার জন্য। এই সব রিজনে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে। একাডেমিক যে ক্ষতি হয়েছে তার সেই ক্ষতিপূরণ দিতে হবে, এবং আরও 4টি দাবি যেগুলো বিশ্ববিদ্যালয় সংস্কারমূলক এবং সামগ্রিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংস্কারমূলক। দর্শক, এই মুহূর্তে নতুন বাজার এলাকায় আছেন আমাদের সহকর্মী রকিবুল রাহাত। এই মুহূর্তে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হব তার সাথে। রাহাত, আপনি তো রয়েছেন সেখানে, প্রক্টোরিয়াল কমিটির সঙ্গে আলোচনায় কোনো সমাধান হলো কিনা, শিক্ষার্থীদের পক্ষ থেকে নতুন কোনো কর্মসূচি এসেছে কিনা, পুরো বিষয়টি জানাবেন। এখন পর্যন্ত কিন্তু প্রক্টোরিয়াল কমিটির যে বৈঠকটি চলছিল সেই বৈঠক এখন পর্যন্ত চলছে, এবং বৈঠকে শিক্ষার্থীদের পক্ষে সমাধান না আসার আগ পর্যন্ত তারা এই সড়ক অবরোধ ছাড়বেন না বলেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে সকাল 8:30 থেকে 5 দফা দাবিতে এখানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে, এবং তার কিছুক্ষণ পর কিন্তু পুলিশ তাদেরকে এই সড়ক থেকে সরিয়ে দেয়, এবং সড়ক থেকে সরিয়ে দেওয়ার পরে তারা এই নতুন বাজার মৌচাক সড়কের একটি পাশ অবরোধ করে তারা তাদের আন্দোলন চালিয়ে আসছিলেন। এবং তারা কিন্তু বলছেন যে দীর্ঘদিন ধরে যে এই ইউআইইউতে যে বিশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে এবং ভার্সিটি বন্ধ রয়েছে, সেই বিষয়টির কিন্তু তারা খুব দ্রুততম সময়ের মধ্যেই তারা সমাধান চান। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ভাটারা থানা রয়েছে পাশে, সেই ভাটারা থানায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু তাদের একটি বৈঠক হয়েছে। সেখানেও তারা জানিয়েছেন যে এই যে 5 দফা দাবি তারা করেছেন, সেই 5 দফা দাবি পূরণ না হবার আগ পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। এবং তাদের 5 দফার সাথে কিন্তু তারা আরও 2টি দাবি যুক্ত করেছে। যেহেতু সকালে তাদেরকে পুলিশ সরিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই ঘটনারও যারা দোষী রয়েছে তাদের বিচার দাবি করেছে। এবং একই সঙ্গে শিক্ষার্থীরা বলছেন যে আজকের মধ্যেই তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ না করলে তারা এই আন্দোলন যেটি চলছে সেই আন্দোলন তারা চলমান রাখবেন। এর আগেই কিন্তু আমরা দেখছিলাম আরও মাস দুয়েক আগে থেকেই ইউআইইউতে নানান দাবি নিয়ে মূলত শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন, এবং শিক্ষার্থীদের একটি পক্ষ আমাদেরকে দাবি করছেন যে সেই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে কিন্তু জোর করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং সেই বিষয়টিরও কিন্তু তারা সমাধান চান। তারা বলছেন যে যেসব শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে বের করে দিয়েছে তাদেরকে আবার পুনর্বহাল করতে হবে, এবং একই সঙ্গে যেসব শিক্ষক এবং কর্মচারী বা কর্মকর্তা এমনকি ট্রাস্টি বোর্ডের সদস্য যারা এই শিক্ষার্থীদের বহিষ্কারাদেশের পক্ষে ছিলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলছেন এখানে যারা আন্দোলন করছেন সেই শিক্ষার্থীরা। এই ছিল রাজধানীর নতুন বাজার থেকে আমার কাছে সবশেষ। সাজিদ। ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। এদিকে রোববার থেকে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি কাল দুপুরের মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে অধ্যক্ষ ডাক্তার কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর রেল স্টেশন পরিদর্শন করছেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন।
এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, রেলওয়ে মহাপরিচালকের কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। আমরা দেখেছি যে দুপুরের দিকে বেনাপোল রেল স্টেশনে গিয়েছিলেন, সেখানে পরিদর্শন করেছেন। মূলত সেখানকার যে ব্যবসা বাণিজ্য হয়, রেল কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য হয়, সেই ব্যবসা বাণিজ্য কিন্তু সেটি পরিদর্শন করেছেন। সেখানকার যে মানুষ সহজে কিভাবে ঢাকায় যেতে পারে কিংবা আরো কি কি সুবিধা রয়েছে সেই ধরনের কিন্তু সেখানে পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন। পরবর্তীতে সেই রেলে করে কিন্তু আবার যে যশোর রেল স্টেশনে এখানে আসছেন, এখানেও পরিদর্শন করেছেন। এখানকার যারা মানুষ রয়েছেন, যারা রেল নিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছেন, তারা তার কাছে কিছু দাবি তুলেছেন, 6 দফা দাবি দিয়েছেন। বিশেষ করে সকালে যশোর থেকে রেলে করে ঢাকায় যেতে পারবে এবং ঢাকা থেকে আবার রাত্রে রেলে করে যশোর আসতে পারবে, এমন 6টি দাবি তারা করেছেন। এছাড়া দাবি করেছেন যে রেলের যে আরো কয়েকটি রেল যশোর থেকে ঢাকায় যেতে মানুষ যেতে পারে, সেই রেলের দাবি করেছেন। তার পরিপ্রেক্ষিতে মহাপরিচালক বলেছেন যে সামনের বছর, অর্থাৎ সামনের বছরের প্রথম দিকে যদি রেল আসে, সেই রেলগুলো কিন্তু এখানে অগ্রাধিকার তারা ঢাকায় যেতে পারবেন। এরপরে রূপদিয়া স্টেশন, সিঙ্গিয়া স্টেশন সহ নওপাড়া স্টেশন সহ বেশ কয়েকটা স্টেশন পরিদর্শন করবে। সেখানকারও মানুষের কিন্তু বিভিন্ন দাবি রয়েছে। বিশেষ করে রূপদিয়া স্টেশন রয়েছে, রূপদিয়া স্টেশনে এই যে রেলের যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু থামে না, স্টপেজ নেই। বিশেষ করে বসুন্ধিয়া স্টেশন রয়েছে, সেখানে স্টপেজ নেই। এই এলাকার মানুষের কিন্তু দাবি রয়েছে সেই ট্রেনগুলো এখানে থামবে এবং এখান থেকে তারা ঢাকায় যেতে পারবে, শহরে বিভিন্ন স্থানে যেতে পারবে। কিন্তু বিভিন্ন ভাবে এই স্টেশনগুলো না থামার কারণে, স্টপেজ না থাকার কারণে মানুষ দাবি করেছেন যে এই স্টেশনে গাড়ি থামানোর, এমনকি কিন্তু পরিদর্শন যারা রেল মহাপরিচালক করেছে তার কাছে দাবি জানিয়েছেন। তো সব মিলে এখান থেকে আমার কাছে সর্বশেষ। যশোর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন। ইসি স্বাধীন হলেও নির্বাচনে সরকারের ভূমিকায় মুখ্য বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনের জন্য কমিশনের নিজস্ব কর্মপরিকল্পনা আছে, তবে তা প্রকাশের সময় আসেনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনের সংস্কার নিয়েও সরকারের সাথে নানা আলোচনা হচ্ছে বলে জানান তিনি। নির্বাচনের দিন তারিখ প্রকাশের সময় এখনও আসেনি জানিয়ে বলেন, সময় হলেই নির্বাচনের তারিখ জানাবে কমিশন। যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সরকারের দেখেন, একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব। কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না, এটা তো সম্ভব না। তো সুতরাং এই সরকারের সাথে আমাদের যে যোগাযোগের বিষয়টা, এটা এমন না যে প্রতিনিয়ত হচ্ছে বা এমন না যে একদম নাই, সেরকম না। আপনারা ইলেকশনের ব্যাপারে যদি তারিখের ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। রাজনৈতিক দলগুলো নতুন করে দেশের মানুষকে গণতান্ত্রিক দেশ গঠনের স্বপ্ন দেখাতে সফল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনীতে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, মানসিকতার পরিবর্তন না হলে কথা বা আলোচনার মাধ্যমে সংস্কার সম্ভব হয় না। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রকে সাজানোর সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি। নতুন করে আমরা জনগণকে একটা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে। তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য দায়িত্বে বসানো হয়েছিল। দ্রুত সংস্কার করে নির্বাচন না দিলে জুলাই শহীদদের অবমূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় দ্রুত সময়ের মধ্যে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
বলেন, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়ায় জুলাই বিপ্লব পরিণতি পেয়েছে। সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, লন্ডন বৈঠকের পর দেশে বিশৃঙ্খলা কমেছে ও শান্তি ফিরে এসেছে। সভা হওয়ার আগের আর পরের অবস্থা দেখেন, এই দেশের মধ্যে অনেক ধরনের বিশৃঙ্খলা কমে গেছে, শান্তি শৃঙ্খলা মানুষের মধ্যে আশা জেগেছে যে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। কাজেই আমাদের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। সংস্কারের আগে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের জন্ম হবে, তাই জাতীয় ঐকমত্য কমিশনের প্রচেষ্টা সফল করতে যতটুকু সময় প্রয়োজন তা অন্তর্বর্তী সরকারের নেওয়া উচিত। সকালে যশোর শিল্পকলা একাডেমিতে আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ঐকমত্য কমিশনের এই প্রচেষ্টাকে সফল করার জন্য সময় যেটুকু লাগে সে সময়টুকু সরকারের নেওয়া উচিত। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। কোনো দল ভোটবিহীন নির্বাচনের দিকে আগালে তার পরিণতি অতীতের মতোই হবে। সকালে বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান নায়েবে আমির। তবে এজন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সহ যেখানে পরিবর্তন প্রয়োজন তার ব্যবস্থা করতে হবে। এরপর নির্বাচনের তারিখ ঘোষণা করলে জামায়াতের কোনো আপত্তি থাকবে না বলে উল্লেখ করেন ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না বলেও জানান তিনি। সমাবেশে বরিশাল বিভাগের 21টি আসনের জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ও পরিচয় করিয়ে দেওয়া হয়। লেভেল প্লেইং ফিল্ড যাকে বলি, সকলের জন্য সমতল ভূমি, সেটাকে নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ লোকদের নিয়োগের প্রয়োজন। বায়াস, চরিত্রহীন যারা আছে তাদেরকে উড্র করার প্রয়োজন। এই সকল বিষয়ে নিরপেক্ষ থেকে সঠিক পরিবর্তন আনতে হবে। তারপরে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ইসি ঘোষণা করবে, আমাদের কোনো আপত্তি নেই। রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা করেই নির্বাচনের সময় নির্ধারণের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ক আঞ্চলিক কর্মশালায় তিনি একথা জানান। পরবর্তীকালীন সরকার একটা চেষ্টা করছে যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে বা তাদের সাথে আলোচনার মাধ্যমে যেটা হবে সেটা যে নির্ধারিত তারিখ ঘোষিত হয়েছে তার মধ্যে যদি হওয়া সম্ভব হয় অবশ্যই হবে। রামচন্দ্রপুর খালসহ রাজধানীর সব খালে স্বাভাবিক প্রবাহ ফেরাতে কাজ করছে সরকার, জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় উপদেষ্টা আরও বলেন, আগের চেয়ে আলাদাভাবে এবার খাল পরিষ্কার অভিযান পরিচালনা হচ্ছে, যার মূল উদ্দেশ্য টেকসই সাফল্য। একবার পরিষ্কার করার পর যাতে পুনরায় খাল দখল ও আবর্জনার স্তূপ না হয় সেজন্য বছরব্যাপী নানা কর্মসূচি চালানোর কথা জানান উপদেষ্টা। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেও স্থানীয় বাসিন্দাদের এমন কার্যক্রমে অংশগ্রহণ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এ সময় উপস্থিত ছিলেন। রামচন্দ্রপুর খাল পরিষ্কার অভিযানে প্রায় 3 শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। রামচন্দ্রপুর খাল যদি আমরা না বাঁচাই, এটা কিন্তু একটা প্রতীকী আবেদন আছে। রামচন্দ্রপুর খাল, সুভাদ্রা খাল, তো এই দুটোরই আমরা কাজ শুরু করেছি। জনগণকেও কিন্তু সচেতন হতে হবে। এখন আপনার এখানে ময়লা নিতে আসে না বলে কি আপনি খালের মধ্যে সব ফেলে দেবেন? তা তো হতে পারে না। ফলে তাদেরকে নিয়ে নিশ্চয়ই এরা একটা অ্যাওয়ারনেস করবে, তাদেরকে বলবে ময়লা কিভাবে রাখতে হবে। রাতে কেউ যদি এটা চুরি করে ময়লা ফেলে, এটা অ্যাওয়ারনেসের বাইরে আসলে পুলিশিং করে কিন্তু এটা পসিবল না। তো আমরা অ্যাওয়ারনেস করছি
এবং আমাদের আপনারা দেখেছেন যে এবার কোরবানিতে আমরা কিভাবে মানে একদম টাইমলি শহরটাকে পরিষ্কার করতে পেরেছি, গন্ধমুক্ত করতে পেরেছি। ফেনীর মুহুরী নদী ও বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চলের পানি কমতে শুরু করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে উজানের ঢল আর ভারী বৃষ্টিতে উত্তর বরিয়া এলাকার বাঁধ ভেঙে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানি প্রবেশ করে উত্তর বরিয়া গ্রামসহ আশপাশের আরও 5টি গ্রামে। এতে বাড়িঘরে পানি ঢুকে চরম দুর্ভোগে পড়ে বাসিন্দারা। এছাড়া ফুলগাজী বাজারে পানি ওঠায় ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন দোকানের মালামাল। পানি উন্নয়ন বোর্ড জানায় বর্তমানে মুহুরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে বাঁধের ঝুঁকিপূর্ণ ও ভাঙন কবলিত স্থানগুলো মেরামতে আনা হয়েছে জিও ব্যাগ। গত 2 দিন ভারী বৃষ্টিপাত না হওয়ায় মুহুরী নদীর আর কোথাও বাঁধ ভাঙার ঘটনা ঘটেনি। এর আগে গেল বৃহস্পতিবার রাতে মুহুরী নদীর বাঁধ ভেঙে ফুলগাজীর উত্তর বরিয়া, দক্ষিণ বরিয়া, বিজয়পুর, বসন্তপুর, বশিকপুর সহ পার্শ্ববর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। বন্যার আশঙ্কা থেকে রক্ষায় কুমিল্লায় গোমতী নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। নদীর তীরে 8 কিলোমিটার এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁধ চিহ্নিত করে মাটি ফেলা হচ্ছে। সকাল থেকে বাঁধের ঝুঁকিপূর্ণ এলাকা মেরামতের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এ সময় ক্ষতিগ্রস্ত বাঁধে মাটি দিয়ে মেরামত করা হয়। এর আগে বন্যায় ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে পানি উন্নয়ন বোর্ড। গেল বছরের ভয়াবহ বন্যায় গোমতী নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা। বাঁধ ঝুঁকিপূর্ণ থাকায় অন্তত 20টি পয়েন্টে ভেঙে যাওয়ার উপক্রম হয়। এ সময় ঝুঁকিপূর্ণ স্থানে বালুর বস্তা ফেলে ভাঙন রোধে চেষ্টা করে এলাকাবাসী। বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় বাঁধ মেরামত সহ সম্প্রতি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানও চালায় পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন। টিসিবি ফ্যামিলি কার্ডধারীদের সংখ্যা 2 থেকে 3 মাসের মধ্যে 70 লাখ থেকে 1 কোটিতে উন্নীত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সকালে বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে একথা জানান তিনি। নানা দিক বিবেচনায় চীনের সাথে গার্মেন্টস পণ্য রপ্তানি বাড়ানোর খুব বেশি সুযোগ নেই বলেও মন্তব্য করেন বাণিজ্য সচিব। এখন চলছে 57 লাখ এবং আগামী কয়েক মাসের মধ্যে 2-3 মাসের মধ্যে আমরা আবার 1 কোটি করব। তার আগ পর্যন্ত অন্তত আমরা ট্রাক সেল করছি এবং এভাবে বেনিফিটটা ক্ষুদ্র আয়ের মানুষ বা নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। চায়না আমাদেরকে ইউনিল্যাটারালি 100% দিয়ে রেখেছে, কিছুই নিচ্ছে না। $660 মিলিয়ন নেয়। তো তার সাথে অনেক চাপাচাপি করেও 1 বিলিয়নে যাওয়া আমি কোনো পথ দেখি না। কালো টাকা সাদা করার সুযোগ তুলে দেওয়া হবে এটা নিশ্চিত নয় বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে গুলশানের একটি হোটেলে আয়োজিত বাজেট 2025-26 পর্যালোচনা অনুষ্ঠানে কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, অধিকাংশ প্রকল্প কাটছাঁট করে ছোট করা হচ্ছে। সরকারের পরিচালনা ব্যয় আরও কমানো সম্ভব বলে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। যেভাবে চলে প্রশাসন, সেখানে অনেক ব্যয় সাশ্রয় করা সম্ভব। প্রকল্পের আমরা যা বাড়তি ব্যয় ছিল সেগুলোকে কাটছাঁট করে আমরা প্রকল্প ছোট করছি, সেটাও একটা কারণ কেন এডিপি ছোট হচ্ছে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন এত খারাপভাবে হচ্ছিল যে এগুলোকে শেষ করতে গেলে বরং ব্যয় আরও অনেক বাড়াতে হবে। নানা আয়োজনে পালিত হলো বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস। এই উপলক্ষে আয়োজিত সেমিনারে নৌ উপদেষ্টা ডক্টর সাখাওয়াত হোসেন বলেন, দেশে 10,000 কিলোমিটারের বেশি সমুদ্রপথ মৎস্য সম্পদ আহরণের একটি বড় জায়গা। ব্যক্তিগতভাবে মৎস্য আহরণ আবেদনের আহ্বান জানান উপদেষ্টা। এছাড়া মহেশখালীতে আন্তর্জাতিক মানের ডকইয়ার্ডে বিনিয়োগের আহ্বান জানান তিনি। আয়োজনে বিশেষ অতিথি ছিলেন নৌ প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। এ সময় বক্তারা বলেন, সমুদ্রে দেশি বিদেশি জাহাজের নিরাপদ চলাচল ও টেকসই সামুদ্রিক সম্পদ আহরণে হাইড্রোগ্রাফিক তথ্য উপাত্ত মূল চালিকা শক্তি। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার 70তম সদস্য বাংলাদেশ। Hydrographic everything is with the Navy, particularly with the Rear Admiral Musa. I think this is a high time that we can take the initiative. It will be very good for Bangladesh if we have a holistic sort of institution for hydrography where fishery and others can always pull and put together
is very, very important for our country, and I believe for our future of the 21st century. হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করেছেন কৃষক ও আলু ব্যবসায়ীরা। সকাল 11টার দিকে শিবগঞ্জের বুড়িগঞ্জ বাজারে মানববন্ধন করেন তারা। বক্তাদের অভিযোগ, আলুর উৎপাদন খরচ কেজি প্রতি 13 টাকা 90 পয়সা, কিন্তু পাইকারি বাজারে তা বিক্রি হচ্ছে 13 টাকা কেজি দরে। এ অবস্থায় হিমাগার পরিচালনায় খরচ না বাড়লেও প্রতি কেজিতে সংরক্ষণ খরচ রাখা হচ্ছে 7.25 টাকা। এ কারণে হিমাগারেও আলু রাখতে পারছেন না কৃষকরা। সব মিলিয়ে লোকসানে পড়তে হচ্ছে তাদের। এ সময় হিমাগারের খরচ কমানোর দাবি জানান তারা। ডেঙ্গুর হটস্পট বরগুনায় দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। সকাল 11টা পর্যন্ত গেল 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 65 জন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 2251 জন। সরকারি হিসেবে উপকূলীয় এই জেলায় ডেঙ্গুতে মারা গেছেন 5 জন, বেসরকারি হিসেবে যা 10 জনের বেশি। এমন অবস্থায় কয়েকদিনের বৃষ্টিতে ব্যাহত রয়েছে মশক নিধন কার্যক্রম। সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসলে আবারও কাজ শুরু করে জেলা প্রশাসন, পৌর প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। এদিকে জেলা জুড়ে ডেঙ্গুর প্রকোপে আতঙ্কিত বাসিন্দারা, তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি বাসিন্দাদের। চট্টগ্রামে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চিকিৎসকরা জানান, আগে থেকেই ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি, আর করোনায় আক্রান্ত হয়ে 3 দিন আগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। এদিকে চট্টগ্রামে গত 24 ঘন্টায় 71 জনের নমুনা পরীক্ষা করে 6 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নগরীতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 62 জনে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে কিট সংকটে বন্ধ আছে করোনা পরীক্ষা। ফলে চিকিৎসা নিতে আসা রোগীরা করোনার উপসর্গ নিয়ে ফিরে যাচ্ছেন। মজুদ সব কিটের মেয়াদ পার হওয়ায় এখন করোনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না বলে জানান চিকিৎসকরা। কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে গড়ে তোলা অন্তত 35টি স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চৌড়হাস পশ্চিমপাড়া জিকে ক্যানেলের পাশে অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের নেতৃত্বে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান সহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা এই অভিযানে অংশ নেন। তবে পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদে ক্ষোভ প্রকাশ করেন দখলদাররা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জিকে ক্যানেলের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার জন্য ফসলি জমিতে পানি যেতে সমস্যা হতো, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উচ্ছেদের আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে বলেও জানান তিনি। রাজশাহীতে বিএনপির ত্রিবার্ষিক কর্মী সম্মেলনে ভেঙে পড়েছে সমাবেশের মঞ্চ। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে রাজশাহীর সোপুরা এলাকার ইনডোর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। শুক্রবার বিকেল 5টার দিকে ত্রিবার্ষিক কর্মী সম্মেলনের আয়োজন করে নগরীর শাহ মখদুম থানা বিএনপির নেতাকর্মীরা। সম্মেলন শেষে সন্ধ্যায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়। প্রধান অতিথি নামার পরেই নেতাকর্মীদের অনেকে মঞ্চে ওঠে। এতে এক পর্যায়ে ভেঙে পড়ে মঞ্চটি। তবে এই ঘটনায় কেউই আহত হয়নি। বরগুনার আমতলীতে বাস চাপায় অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। শনিবার দুপুর 2:30টার দিকে ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলার কেওয়াবুনিয়ায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী ইকরা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। মুহূর্তেই এটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন 2 যাত্রী। পরে আহতদের উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। একই সাথে জব্দ করা হয় বাসটিকে।
সিলেটের দুটি সীমান্ত এলাকা থেকে প্রায় কোটি টাকা ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক। বিজিবির অধিনায়ক জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুরের ফেরিঘাট ও কানাইঘাটের সুরাইঘাট সীমান্তে অভিযান চালায় বিজিবি। এ সময় চোরাই চা পাতা, কফি, চকলেট সহ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন রোধে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম চালু রয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন ধরনের চকলেট, ভারতীয় পাতার বিড়ি, চা পাতা এবং কফি, এই সবগুলো পণ্য মিলে প্রায় ১ কোটি টাকা সমমানের দ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছি। চোরাচালানের বিষয়ে আমরা সবসময় তৎপর ছিলাম। আমরা এই তৎপরতার প্রেক্ষিতে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি এবং আমরা যে ধরনের অপারেশন জারি রেখেছি সেটা ভবিষ্যতেও জারি থাকবে। দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাটে কমেছে চামড়ার দাম। হাটে সরবরাহ বাড়লেও দাম কমায় বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। সাপ্তাহিক এই হাটে বিক্রির জন্য প্রায় ২০,০০০ পিস চামড়া ওঠে। এর মধ্যে গরুর চামড়া ১৫,০০০ ও ছাগলের চামড়া ৫,০০০। তবে ন্যায্য মূল্য না পাওয়ায় কমেছে বিক্রির পরিমাণ। এতে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা বলছেন, ঢাকার বাইরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয় ৫৫ থেকে ৬০ টাকা। একইভাবে খাসি ২২ থেকে ২৭ টাকা ও বকরি ২০ থেকে ২২ টাকা বর্গফুট দর নির্ধারণ করে সরকার। তবে সরকারের বেঁধে দেয়া দামে চামড়া না কেনার অভিযোগ বিক্রেতাদের। এতে বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের ১০ জেলাসহ বিভিন্ন জেলার ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইস্পাহান পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং সিরাজ শহরের একটি সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার জেরে পাল্টা আক্রমণের তীব্রতা বাড়িয়েছে ইরান। ভোর থেকে ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলা চালিয়ে আসছে তেহরান। এসব হামলায় আগের তুলনায় অধিক উন্নত ও নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম, যা ঠেকাতে ব্যর্থ ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এতে ইসরায়েলে ক্ষয়ক্ষতি বাড়ছে। অন্যদিকে ইসরায়েল দাবি করছে তাদের বিমান হামলায় শনিবার ইরানের IRGCর আরও ২ জন কমান্ডার নিহত হয়েছেন। ইরান জানিয়েছে ১৩ জুন থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত তাদের ৪৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫০০। এদিকে মার্কিন প্রেসিডেন্টের দাবি, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে কিছুটা কঠোর হয়েছেন তিনি। এজন্য ইরানকে ২ সপ্তাহ সময় দেয়া হয়েছে। পাশাপাশি দাবি করেন, ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র ধ্বংসের সক্ষমতা নেই ইসরায়েলের। The Iranian foreign minister this afternoon said if the US is serious about negotiations that you would call up ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়া সবার জন্য বিপদ ডেকে আনবে বলে মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার তুরস্কের ইস্তাম্বুলে ওআইসি সম্মেলনের ফাঁকে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র শুরু থেকেই এই আগ্রাসনে জড়িত, তাই এটা এখন স্পষ্ট যে জনগণ যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হচ্ছে। তখন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় সুযোগ নেই। কূটনীতিতে ফিরে আসার জন্য আগে আগ্রাসন বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ওআইসি শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করেন, শান্তির পথে প্রধান বাধা নেতানিয়াহু সরকার। The United States has been in this aggression from the beginning. You know, they deny. They keep saying that they are not involving, but we have many indications that they have been involved from day one. And now, you know, the tweets, interviews by the U.S. President is quite clear that he's talking about the U.S. leadership on this question. ইরান ইসরায়েল ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তুমুল বাক বিতণ্ডার ঘটনা ঘটে। বৈঠকে ইসরায়েলকে একরকম ধুয়ে দেয় চীন, রাশিয়া ও আলজেরিয়া। সে সময় মধ্যপ্রাচ্যে ইসরায়েলি অশান্তি তৈরি করছে বলে অভিযোগ তোলে দেশগুলো। আর আন্তর্জাতিক আইন অমান্য করে ইরানে হামলা করায় ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তেহরান। আর এতে ইরানের ওপর চটেছে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধি। জাতিসংঘের এই বৈঠকেও ইরানকে ফের ইউরেনিয়াম উৎপাদন বন্ধের জন্য চাপ দেয় যুক্তরাষ্ট্র। অবশেষে কোনো সমাধান ছাড়াই শেষ হয় গুরুত্বপূর্ণ এই বৈঠক। এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যোগান ও অধিকাংশ নাগরিক সুবিধা সচল আছে ইরানে।
হাতে গোনা কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা ছাড়া দেশটির বেশিরভাগ এলাকায় স্বাভাবিক আছে বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ ব্যবস্থা। সংঘাতের কারণে আঞ্চলিক ব্যাংকগুলোতে যে তারল্য সংকট সৃষ্টি হয়েছে তা পূরণে কাজ করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এখনও পর্যন্ত মুদ্রা সরবরাহ ব্যবস্থায় কোনো জটিলতা নেই বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম। তবে এখনও রাজধানী তেহরানের সুপারমার্কেটগুলোর পরিবেশ কিছুটা থমথমে। বেচাকেনা সচল থাকলেও আতঙ্কে দিন কাটছে দোকানিদের। এছাড়া দেশজুড়ে বন্ধ আছে ইন্টারনেট পরিষেবা। কিছু কিছু বিশেষ জায়গায় মোবাইলের সাহায্যে ব্যবহার করা যাচ্ছে ইন্টারনেট। তেহরান সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। এদের বড় একটি অংশ 13 জুনের পর থেকে ধীরে ধীরে উত্তর ও পূর্বাঞ্চলে সরে গেছেন। ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেও গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলের দিনভর হামলায় উপত্যকায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 82 ফিলিস্তিনি, যাদের মধ্যে ত্রাণ নেয়ার সময় হত্যা করা হয়েছে কমপক্ষে 34 জনকে। বর্তমানে উপত্যকায় একমাত্র সংস্থা হিসেবে ত্রাণ সরবরাহ করছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। তবে কার্যক্রম শুরুর 1 মাস পার হবার আগেই সংস্থাটি থেকে ত্রাণ নেয়ার সময় ইসরায়েলি সেনাদের হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 4 শতাধিক। এদিকে পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় গাজা উপত্যকা মানবসৃষ্ট খরার ঝুঁকিতে বলে শঙ্কা প্রকাশ করেছে ইউনিসেফ। ইন্টারনেট ব্যবহারের নীতিমালা আরও কঠোর করেছে চীন। নিয়ন্ত্রণ বাড়াতে বাধ্যতামূলক করা হয়েছে ভার্চুয়াল আইডির নিবন্ধন। বেইজিংয়ের এই সিদ্ধান্তকে বিশ্বের সবচেয়ে বিস্তৃত অনলাইন সেন্সরশিপ হিসেবে দেখছে বার্তা সংস্থা CNN। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে বাধ্যতামূলক পরিচয় যাচাইয়ের বিধান জুড়ে দেয় এখন থেকে চীনের কোনো গ্রাহক তার নাম পরিচয় গোপন রাখতে পারবেন না, এবং এক্ষেত্রে গ্রাহকদের জাতীয় ইন্টারনেট আইডি হালনাগাদ ও প্রণয়ন করবে রাষ্ট্র। মে মাসের শেষের দিকে প্রস্তাবিত এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হবে জুলাইয়ের মাঝামাঝি সময়ে। নিয়মটি চালু হলে ইন্টারনেট ব্যবহারকারীদের আলাদা করে কোনো ব্যক্তিগত তথ্য দিয়ে অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে না। রাষ্ট্র প্রদত্ত ভার্চুয়াল আইডি দিয়ে সব ধরনের ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।